হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, ফ্রেজের ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। আর শুধু তাই নয়, আমরা অনেক সময় আটকে যাই কিছু বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য। আর ঠিক তখনই আমরা কিছু ফ্রেজের সাহায্য নিই। এই ফ্রেজের সাহায্য নিয়ে আমরা খুব সহজেই কিছু ইংলিশ সেন্টেন্সকে এক্সপ্রেস করতে পারি, খুব সহজেই এক্সপ্রেস করতে পারি। আর আমরা আমাদের সেন্টেন্সগুলোকেও আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। আজকের প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ফ্রেজের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি সময় হলে সব জানতে পারবে, সময় হলে সত্যিটা সামনে আসবে, সময় হলে ফলাফলটা জানানো হবে। সময় হলে এখানে আমরা কোন ফ্রেজের ব্যবহার করতে পারি, কিভাবে আমরা এই বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ইন ডিউ কোর্স। ইন ডিউ কোর্স আমরা প্রায় বলে থাকি সময় হলে এটা জানতে পারবে। দ্যাট মিনস আমরা অর্থ করছি যথা সময়ে, সঠিক সময়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিউ কোর্সের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা ইন ডিউ কোর্সকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। যদি আমি বলি বিষয়টি যথাসময়ে সমাধান করা হবে, দ্য ম্যাটার উইল বি রিজলভড ইন ডিউ কোর্স। দ্য ম্যাটার উইল বি রিজলভড ইন ডিউ কোর্স। দ্যাট মিনস এখানে আমরা অর্থ করছি ব্যাপারটা যথাসময়ে সমাধান করা হবে, বিষয়টি বা সমস্যাটি যথাসময়ে সমাধান করা হবে। এখানে আমরা যথাসময়ে অর্থাৎ সময় এলে ব্যাপারটা সমাধান করা হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্স ইন ডিউ কোর্সের ব্যবহার করলাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সত্যিটা সময় হলেই প্রকাশ পাবে, দ্যাট মিনস সত্যিটা যথা সময়ে বেরিয়ে আসবে। সেন্টেন্সে কি হবে? দ্য ট্রুথ উইল কাম আউট ইন ডিউ কোর্স। দ্য ট্রুথ উইল কাম আউট ইন ডিউ কোর্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা সময় হলে উপযুক্ত ব্যবস্থা নেব, we will take appropriate action in due course. We will take appropriate action in due course. আমরা প্রায় বলে থাকি তোমাকে যথা সময়ে জানানো হবে, you will be informed in due course. You will be informed in due course. যদি আমি বলি সময় হলে সে ভুলটা বুঝতে পারবে বা যথা সময়ে সে ভুলটা বুঝতে পারবে, he will realize the mistake in due course. He will realize the mistake in due course. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কি করে করছি, এই ফ্রেজটার ব্যবহার কি করে করছি। দেখো, আমরা যখনই অর্থ করব সময় হলে বা যথা সময়, তখন আমরা সেন্টেন্সে ডিউ কোর্সে ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটা ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো মেক দ্য মোস্ট অফ সামথিং। মেক দ্য মোস্ট অফ সামথিং, দ্যাট মিনস কোনো কিছুর সর্বোচ্চ ব্যবহার করা। আমরা প্রায় বলে থাকি এখন যে সময়টা আমাদের রয়েছে সেই সময়টা সর্বোচ্চ ব্যবহার করব। সর্বোচ্চ ব্যবহার করা, সে তার জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি, মেক দ্য মোস্ট অফ সামথিং। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমাদের এই সুযোগটা সর্বোচ্চ ব্যবহার করা উচিত, we should make the most of this opportunity. We should make the most of this opportunity. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি, দ্যাট মিনস আমি আমার সময় নষ্ট করছি না, আমি যথাসম্ভব আমার সময়ের ব্যবহার করার চেষ্টা করছি, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি। সেন্টেন্সটা কি হবে? I am trying to make the most of my time. I am trying to make the most of my time. যদি আমি বলি আমাদের যতটুকু সময় আছে তার সর্বোচ্চ ব্যবহার করা যাক, let's make the most of the time we have left. Let's make the most of the time we have left. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কি করে করছি, মেক দ্য মোস্ট অফ সামথিং। আমরা সেন্টেন্সে প্রায় স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখি। এখন আমার মনে হয় খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি কোনোভাবেই না। কোনোভাবেই কাজটা সহজ ছিল না, কোনোভাবেই পরীক্ষাটা সহজ ছিল না, সে কোনোভাবেই পরীক্ষাটার জন্য প্রস্তুত নয়, কোনোভাবেই না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, কোন ফ্রেজে ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি বাই নো মিনস। বাই নো মিনস। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা বাই নো মিনস কে ঠিক কিভাবে ব্যবহার করছি।
যদি আমি বলি এই কাজটা কোনোভাবেই সহজ নয়, দিস টাস্ক ইজ বাই নো মিনস ইজি, দিস টাস্ক ইজ বাই নো মিনস ইজি। যদি আমি বলি এই কাজটা কোনোভাবেই সহজ ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস টাস্ক ওয়াজ বাই নো মিনস ইজি। এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করছি। সেন্টেন্সটাকে তোমরা এভাবেও বানাতে পারো, দ্যাট টাস্ক ওয়াজ বাই নো মিনস ইজি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পরীক্ষাটার জন্য কোনোভাবেই প্রস্তুত নয়, হি ইজ বাই নো মিনস রেডি ফর দ্য এক্সাম, হি ইজ বাই নো মিনস রেডি ফর দ্য এক্সাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা এই ভুলটার জন্য কোনোভাবেই দায়ী নয়, দে আর বাই নো মিনস রেসপন্সিবল ফর দিস মিস্টেক, দে আর বাই নো মিনস রেসপন্সিবল ফর দিস মিস্টেক। যদি আমি বলি ওই ভুলটার জন্য তারা কোনোভাবেই দায়ী ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার বাই নো মিনস রেসপন্সিবল ফর দ্যাট মিস্টেক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কোনোভাবেই অনভিজ্ঞ নয়, হি ইজ বাই নো মিনস ইনএক্সপিরিয়েন্সড, হি ইজ বাই নো মিনস ইনএক্সপিরিয়েন্সড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটার ব্যবহার কি করে করছি, বাই নো মিনসকে আমরা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি কোনো অবস্থাতেই নয়, কোনো অবস্থাতেই আমি এটাতে রাজি হব না, কোনো পরিস্থিতিতেই আমি এটাতে রাজি হব না, কোনো অবস্থাতেই নয় বা কোনো পরিস্থিতিতেই নয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দুটো ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, বা এখানে আমরা ব্যবহার করতে পারি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। দেখো দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আছে। সেন্টেন্সে আমরা যখন এই দুটো স্ট্রাকচারকে ব্যবহার করি তখন সেন্টেন্স দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যায়, সেন্টেন্সটা স্ট্রাকচারটা গঠনটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ফর এক্সাম্পল, যদি আমি বলি কোনো পরিস্থিতিতেই বা কোনো অবস্থাতেই আমি এই প্রস্তাবটা গ্রহণ করব না, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস উইল আই অ্যাকসেপ্ট দিস অফার, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস উইল আই অ্যাকসেপ্ট দিস অফার। দেখো এখানে আমরা আন্ডার নো সার্কামস্ট্যান্সেস এর পরে সাবজেক্টের ব্যবহার সরাসরি করলাম না, আমরা এখানে মোডাল ভার্বের ব্যবহার করলাম। তো স্ট্রাকচারটা এরকমই হবে। স্পোকেন ইংলিশে আমরা প্রায় ব্যবহৃত শুনি আন্ডার নো সার্কামস্ট্যান্সেস আই উইল অ্যাকসেপ্ট দিস অফার। দেখো স্পোকেন ইংলিশে আমরা বলতে পারলেও লেখার ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। দেখো এখানে আমরা আন্ডার এনি সার্কামস্ট্যান্সেসেরও ব্যবহার করতে পারি। তখন সেন্টেন্সটা কেমন হবে? তখন সেন্টেন্সটা হবে আই উইল নট অ্যাকসেপ্ট দিস অফার আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, I will not accept this offer under any circumstances, বা I won't accept this offer under any circumstances. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোনো অবস্থাতেই বা কোনো পরিস্থিতিতেই আমরা বিষয়টি উপেক্ষা করতে পারি না, under no circumstances can we ignore this issue, under no circumstances can we ignore this issue। এখানে যদি আমরা under any circumstances ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো we can't ignore this issue under any circumstances, we can't ignore this issue under any circumstances। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোনো অবস্থাতেই বা কোনো পরিস্থিতিতেই তারা তাদের মূল্যবোধের সঙ্গে আপোষ করবে না, সেন্টেন্সটা কি হবে? under no circumstances will they compromise their value, under no circumstances will they compromise their value। এখানে আমরা আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস ব্যবহার করতে পারি। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন সেন্টেন্সটা কি হবে? দে উইল নট কম্প্রোমাইজ দেয়ার ভ্যালু আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, দে উইল নট কম্প্রোমাইজ দেয়ার ভ্যালু আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই দুটো স্ট্রাকচারকে কি করে ব্যবহার করছি। যখন সেন্টেন্সে আমরা নটের ব্যবহার করব তখন আমরা এনি সার্কামস্ট্যান্সেস এর ব্যবহার করব, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। কিন্তু যখন আমরা সেন্টেন্সে নটের ব্যবহার করব না, বা যখন আমরা সেন্টেন্সে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস ব্যবহার করব, স্ট্রাকচারটা ব্যবহার করব, তখন আমরা সেন্টেন্সে আর নটের ব্যবহার করব না। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমিও একইভাবে ভাবছি। আমরা যখন কোনো আলোচনার মধ্যে থাকি বা কোনো বিষয়ে আলোচনা করি বা কোনো পরিস্থিতিতে থাকি তখন আমরা প্রায় বলে থাকি তুমি যেটা ভাবছো আমিও সেটাই ভাবছি। কোনো একটা ওপিনিয়নের উপর আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি, আমারও একই মতামত বা আমিও ঠিক একইভাবেই ব্যাপারটাকে ভাবছি। এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অন দ্য সেম ওয়েভলেন্থ, অন দ্য সেম ওয়েভলেন্থ। যদি আমি বলি আমরা একইভাবেই ভাবছি, we are on the same wavelength, we are on the same wavelength। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চলো নিশ্চিত করা যাক আমরা একইভাবেই ভাবছি, let's make sure we are on the same wavelength,
লেটস মেক শিওর উই আর অন দ্য সেম ওয়েভলেন্থ। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় সেন্টেন্সে ইনক্লাইন টু এর ব্যবহার হতে দেখি। সেন্টেন্সে যখন আমরা অর্থ করব কোনো কিছুর ওপর ঝোঁক আছে, আমার এটা করার ঝোঁক বা আমার এটা করার প্রবণতা আছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা যখন কোনো পার্সোনাল চয়েস, মাইন্ডসেট বা কোনো ডেলিভারেট টেন্ডেন্সি বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে ইনক্লাইন টু এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি ছোটখাটো ব্যাপার নিয়ে তাদের অভিযোগ করার প্রবণতা রয়েছে, দ্যাট মিনস প্রায় তারা ছোটখাটো ব্যাপার নিয়ে অভিযোগ করে থাকে। সেন্টেন্সটা কি হবে? দে আর ইনক্লাইন্ড টু কমপ্লেন অ্যাবাউট স্মল ইস্যুস। দে আর ইনক্লাইন্ড টু কমপ্লেন অ্যাবাউট স্মল ইস্যুস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে স্বভাবতই অন্যদের সাহায্য করার প্রবণতা রাখে, সেন্টেন্সটা কি হবে? শি ইজ ন্যাচারালি ইনক্লাইন্ড টু হেল্প আদার্স। শি ইজ ন্যাচারালি ইনক্লাইন্ড টু হেল্প আদার্স। এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ইনক্লাইন টু এর সঠিক ব্যবহার। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পারলে, আর আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমাদের বেশ চেনা মনে হয়েছে। আর এবার থেকে তোমরাও এই ফ্রেজগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো আর নিজেদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্সড করে তোলো। দেখো সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করার জন্য আমরা ফ্রেজের ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করে সেগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.